আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে মিসলেনিয়াস। এই মিসলেনিয়াস চ্যাপ্টারটা এমনি এক প্রকার কোনো বইতে পাবেন না সাধারণত, মানে কোনো অঙ্ক লেখকের বই যারা অঙ্ক লেখেন আর কি, তাদের কারো বইতে মিসলেনিয়াস নামের চ্যাপ্টারটা পাবেন না। এটা কেবলমাত্র আমার বইতেই আছে, কেননা এটা আদৌ কোনো চ্যাপ্টার নয়, এটা একটা পিকুইলিয়ার চ্যাপ্টার। মানে মেনলি এই চ্যাপ্টারের সূত্রপাত হয়েছে আমি যখন নিজে চাকরির পরীক্ষার্থী ছিলাম, তখন এমন কিছু অঙ্ক আমি পরীক্ষার হলে পেয়েছি যেটা বাস্তবে কোনো চ্যাপ্টারের মধ্যে আসে না। মানে আমি আইডেন্টিফাই করতে পারতাম না যে এটা প্রফিট অ্যান্ড লসের নাকি পার্সেন্টেজের নাকি টাইম অ্যান্ড ওয়ার্কের নাকি অন্য কোথাও। এইটা আমি আইডেন্টিফাই করতে পারতাম না বলে ওই অঙ্কগুলোকে আমি বাড়িতে এসে বেছে বেছে আমার একটা খাতা তৈরি করেছিলাম, সেই খাতায় লিখতাম। সেই খাতাটাই আজকে হচ্ছে আমার মিসলেনিয়াস চ্যাপ্টারের নাম নিয়ে প্রকাশ পেয়েছে। এখন এখন দেখা যায় যে বিভিন্ন বইতে এই টাইপের অঙ্কগুলো কেউ কেউ নাম্বার সিস্টেম চ্যাপ্টারের মধ্যে ভরে দেয়, কেউ কেউ সিম্পলিফিকেশনের মধ্যে ভরে দেয়। ঠিক আছে, তো যাই হোক, পৃথিবীতে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কোনো না কোনো ভাবে সিম্পলিফিকেশন চ্যাপ্টারের মধ্যেই আসে। কেননা আমাদের কথার অঙ্ক যা থাকে, আমরা কথাগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে যখন সমাধান শুরু করি তখন তো সেটা সিম্পলিফিকেশনই হয়, সরলীকরণই হয়। তার মানে সরলীকরণে প্রত্যেকটা অঙ্ককে আসতে হবে, সরলীকরণের মাধ্যমেই তার সমাধান হবে। সেই অর্থে সবাই সরল, সবাই সিম্পলিফিকেশন। ঠিক আছে, কিন্তু আমার এইগুলো একটু আলাদা। অন্যান্য চ্যাপ্টার যেগুলো আমাদের পার্সেন্টেজ বলি, প্রফিট অ্যান্ড লস বলি, টাইম অ্যান্ড ওয়ার্ক বলি, এলসিএম এইচসিএফ বলি, যাই বলি না কেন, সেই পার্টিকুলার চ্যাপ্টারের একটা নির্দিষ্ট ধাঁচ থাকে। মানে প্রথম কিছু অঙ্ক হচ্ছে চ্যাপ্টারটা শেখার জন্য, ধীরে 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 একটা কঠিনের দিকে যায় সহজ থেকে, এভাবেই তো অঙ্ক চ্যাপ্টার তৈরি হয়। মানে প্রফিট অ্যান্ড লস করছি মানে সমস্ত অঙ্কই প্রফিট অ্যান্ড লসের, এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে করে ওর সহজ থেকে মডারেট থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে গেছে। কিন্তু এই মিসলেনিয়াস চ্যাপ্টার এরকম কোনো নিয়ম ফলো করে না। এখানকার 100% অঙ্কই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই আলাদা। একটা পাঁচটা ছটা চারটে পাঁচটা এরকম এক একটা অঙ্ক নিয়ে এক একটা ক্যাটাগরিতে ভাগ হয়েছে শুধু। যেমন ধরুন, আমি বলছি এই কারণে, পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি আমার 100টা অঙ্ক থাকে, প্রথম 20টা অঙ্ক জীবনে কোনোদিন পরীক্ষায় আসবে না, জীবনে কোনোদিন কোনো চাকরির পরীক্ষায় আসবে না 20টা অঙ্ক। তাহলে ওগুলো শিখি কেন, করি কেন? কারণ ওইগুলো না শিখলে, ওইগুলো না করলে আমরা চ্যাপ্টার শুরুই করতে পারবো না। চ্যাপ্টারের অনুভবটাই ওই 20টা অঙ্ক দিয়ে হবে। আমি 20টা জাস্ট অ্যামাউন্ট বললাম হিসেবের সুবিধার্থে। তার মানে এই অঙ্ক পরীক্ষায় আসে না, তার সত্ত্বেও আমরা করি চ্যাপ্টারটা শেখার জন্য বা শেখানোর জন্য। কিন্তু মিসলেনিয়াস হচ্ছে এর ব্যতিক্রম। মিসলেনিয়াস কোনোটাই শেখার জন্য নয়, কোনোটাই অন্যকে সাপোর্ট করে না, সবাই স্বতন্ত্র। মিসলেনিয়াসে আমি যতগুলো অঙ্ক করাবো, প্রত্যেকটা অঙ্ক 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখুন প্রথমে রয়েছে √42 প্লাস √42 প্লাস √42 প্লাস দিয়ে ইনফিনিটিভ চিহ্ন। এই অঙ্ক যারা করেছেন, যারা বুড়ো হয়ে গেছেন, চেনেন, তাদের জন্য অঙ্কটা একদম জল খাওয়া। এই অঙ্ক ভীষণ, প্রথম দিকে আমাদের সময় যারা পরীক্ষা দিতাম তখন অঙ্কগুলো ভীষণ কঠিন মনে হতো, অ্যাডভান্স লেভেল। কিন্তু এখন সবার কাছে এটা বাচ্চা ছেলের লেভেল হয়ে গেছে। প্রত্যেকে চাকরির পরীক্ষায় যারা প্রস্তুতিতে পা রেখেছে তারা প্রত্যেকে অঙ্কটা জানে। সেটা হচ্ছে এইরকম যে √42 আন্ডার রুট এরকম যদি থাকে, ভিতরে দেখুন প্রত্যেকটা প্লাস এবং একটা ইনফিনিটিভ চিহ্ন। অনেকগুলো বিষয়, একটা ইনফিনিটিভ চিহ্ন থাকতে হবে, এই যে ইনফিনিটিভ চিহ্ন ডট 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 দিয়ে, এবং ভিতরে যা চিহ্ন থাকবে একই থাকবে, মানে প্লাস মানে সবাই প্লাস, মাইনাস মানে সবাই মাইনাস, এরকম। আর রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে, ওই সংখ্যাটা দুটো কনজিকিউটিভ উৎপাদক হতে হবে। মানে 42কে ভাঙলে আমরা অনেক কিছু পাই। 42 এটা সমান হচ্ছে, মনে করুন 42 ইন্টু 1, তারপর হচ্ছে 21 ইন্টু 2, তারপর হচ্ছে 14 ইন্টু 3, তারপর হচ্ছে 7 ইন্টু 6। এই যে এতগুলো সংখ্যা আমরা পেলাম 42কে ভেঙে, যাই পাই না কেন, যদি আমাদের এই ভাঙার মধ্যে এই বাবা জীবন থাকে, এই বাবা জীবন দুটো পরপর সংখ্যায় যদি ভাঙা যায়, খেয়াল করবেন, দুটো পরপর সংখ্যায় যদি ভাঙা যায় এই 42কে, একটা যে 7 আর একটা যে 6, তাহলেই এটা উত্তর সম্ভব, তাহলেই এটা উত্তর হবে। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটার উত্তর হচ্ছে 7 এবং 6। কিন্তু এদের দুজনের একটা সিম্বলের ব্যাপার আছে। যেহেতু ভিতরে প্লাস সিম্বল আছে, তাই বড়টার সঙ্গে প্লাস সিম্বল হবে। প্লাস থাকলে সবাই প্লাস, মাইনাস থাকলে সবাই মাইনাস, এরকম একটা বিষয়। যেহেতু প্লাস রয়েছে, তার মানে বড়টার সঙ্গে প্লাস হবে, ছোটটার সঙ্গে তার উল্টো চিহ্নটা হবে। এই দুটোই হচ্ছে উত্তর। তার মানে √42 প্লাস √42 প্লাস √42, এই যে আন্ডার রুট করে যে অঙ্কটা আছে, এর উত্তর হচ্ছে +7 আর -6। বোঝা গেল? দুটো পরপর সংখ্যা যদি থাকে ভাঙার মতো, তাহলে উত্তর সম্ভব। যেমন ধরুন পরেরটা, এই যে পরেরটা, যেটা একই অঙ্ক দিয়েছি আমি, কিন্তু এটা ভালো করে তাকিয়ে দেখুন, এটা রয়েছে 30। 30 পরপর দুটো সংখ্যায় ভাঙা যায়, তাহলে 30কে যদি আমরা ভাঙি
6 আর 5, 5 6 30 হলো উত্তর। কিন্তু ভিতরে যেহেতু সবাই মাইনাস, তার মানে মাইনাস কার সাথে হবে? বড়টার সাথে ভিতরের সিম্বলটা, আর উল্টো দিকে যেটা আছে ছোটটা তার সঙ্গে তার উল্টো চিহ্ন প্লাস। তার মানে উত্তর হচ্ছে -6 আর +5। ভালো করে বুঝুন, এইটার উত্তর কত ছিল? এটার উত্তর ছিল 42কে প্রথমে দুটো সংখ্যায় ভাঙবো, 6 আর 7, এদের মধ্যে যেটা বড়, বড়টার চিহ্ন হবে ভিতরের সিম্বলটা, এই যে প্লাস। যারা নতুন তাদের জন্য বলছি এত কথা। হলো বড়টার সঙ্গে প্লাস, ছোটটার সঙ্গে মাইনাস। একই রকম ভাবে ভিতরে যদি এটা মাইনাস থাকতো তাহলে হতো -7 +6, -7 +6। কিন্তু অপশনে কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে, এটা মাথায় রাখবেন। এই অঙ্কটার জন্য উত্তর অপশন বি, এই অঙ্কটার জন্য। পরের অঙ্কটার জন্য উত্তর কত? -6 আর +5। খেয়াল করে দেখুন, প্রথমেই রয়েছে +6 -5, ভুল করেও যেন এটাতে দাগ দেবেন না। উত্তর -6 +5। ঠিক আছে, এবার যারা এই অঙ্কটা জানতে চান যে এটা কিভাবে সম্ভব হলো, যেগুলো সম্ভব আছে বলার মতো সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। যে এই মানটা কেন আমরা এত শর্টকাট করলাম, সেটা হচ্ছে এই যে দেখুন ইনফিনিটিভ চিহ্ন, ইনফিনিটিভ চিহ্নতে আপনাদেরকে আমার একটা কথা বলা প্রয়োজন। এই যে ইনফিনিটিভ সিম্বলটার মান হচ্ছে অসংখ্য, আনলিমিটেড। আনলিমিটেড মানে আনলিমিটেডই। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই প্রত্যেকবারে, যে সমুদ্রের জলে যদি আপনি একটা সূচের ডগা ডুবিয়ে তুলে নেন, সমুদ্রের জলে জাস্ট একটা সূচের ডগাটা ডুবিয়েই তুলে নিলেন, দিয়ে আমি বললাম সমুদ্রের জল কমে গেছে, এতে হাসার কিছু নেই, কারণ বাস্তবেই সমুদ্রের জল কমেছে। তার কারণ হচ্ছে কম কমেছে, কিন্তু কমেছে। তার কারণ হচ্ছে সমুদ্রের জল লিমিটেড। তো লিমিটেড জায়গা থেকে আপনি কম সরান, বেশি সরান, যাই সরান, তাতে কমবেই কমবে, কিছুটা হলেও কমবে। কিন্তু আমাদের এই অঙ্কটা আনলিমিটেড √42 আছে এখানে। ওই রকম গাদা গুচ্ছেন জল তুলে নিলেও কমার কিছু নাই, আনলিমিটেড আনলিমিটেডই থাকে। যদি কোনো আনলিমিটেড থেকে আনলিমিটেড সরিয়ে নিই, মানে এখানে ধরুন আনলিমিটেড জল আছে, সেখান থেকে আমি আনলিমিটেড জল সরিয়ে নিলাম, তাহলেও সেখানে আনলিমিটেড জলই থাকবে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। তো এইটার মানটা আপনি ধরে নেবেন যে এইটার পুরোটার মান হচ্ছে এক্স। কেমন? এইটার মানটা এটা হচ্ছে x সমান √42 প্লাস √42 প্লাস √42 দিয়ে প্লাস দিয়ে এরকম করে ডট ডট, এক্স এর মানে এইটা। সমাধানের জন্য আপনি কি করুন? সমাধানের জন্য আপনি এদিকে স্কোয়ার করে দিন, তার জন্য আপনি এদিকে স্কোয়ার করে দিন। এর যা মান বেরোবে, এক্স এর যা মান বেরোবে সেটা হচ্ছে এর মান। এটা তো আমরা বুঝতে পারছি। বেশ, দিয়ে তারপরের লাইনে কি হলো? এক্স স্কোয়ার সমান রুট আর স্কোয়ার একটা উঠে যায়, মানে একটা রুট যদি আমি তুলে দিই তাহলে 42টা ফাঁকা হয়ে গেলে একজন, তার সঙ্গে এই যে √42 প্লাস √42 প্লাস √42, এরকম আনলিমিটেড √42 হয়ে গেল, এরকম রয়ে গেল। এবার এই জায়গাটা ভেবে দেখুন, আমি মানটা ধরেছিলাম এক্স, তার মানে আমার জন্য রইলো এক্স স্কোয়ার সমান 42 প্লাস আমি এক্স লিখে দিলাম। কেন? কারণ এই পুরোর মানটা আমি এক্স ধরেছিলাম। এবার এইখানে ভালো করে তাকিয়ে দেখুন যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 সমান হচ্ছে 0। এই যে আমরা মিডিল টার্মটা পেলাম, এই যে মিডিল টার্মের একটা ফরম্যাট পেলাম, এই ফরম্যাট থেকে আমাদের মানটা বার করে নিতে হবে। এই ফরম্যাট থেকে কিরকম মান বার করবো? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 আছে মনে করুন, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42, এটা সমান 0। তাহলে আমরা 42কে ভেঙে কত বানাবো? 42কে ভেঙে বিয়োগ করে মাইনাস এক্স বানাবো। তাহলে এক্স স্কোয়ার -7x প্লাস 6x মাইনাস 42 সমান 0। এখানে এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 7 হলো, প্লাস 6 কমন নিলাম, এক্স মাইনাস 7 হলো সমান 0। পরের লাইনে এক্স মাইনাস 7 আর পড়ে থাকলো এক্স প্লাস 6, এটা সমান 0। যখনই পেলাম তখন এক্স মাইনাস 7 সমান 0 একটা, তাহলে এক্স সমান হচ্ছে 7। আবার এদিকে এক্স প্লাস 6 এটা সমান 0, তাহলে এক্স সমান হচ্ছে -6। এবার দেখুন এক্স এর দুটো মান বেরিয়েছে, একটা হচ্ছে -6, একটা হচ্ছে +7। খেয়াল করে দেখুন আমরা এইটার উত্তর কত বলেছিলাম? এইটার উত্তর বলেছিলাম 42কে ভেঙে +7 আর -6, সেটাই বেরিয়েছে আমাদের +7 আর -6। এই যে ব্যাপারটা মিডল টার্ম করে আমরা মানটা বার করলাম, সেইটা এতটা ক্যালকুলেশন না করে আমরা একবারে বলে দিতে পারি যে 42কে দুটো সংখ্যায় ভাঙবো, 7 আর 6, 7-এর সঙ্গে হবে বড়টা সিম্বল, এই ভিতরের সিম্বল, আর ছোটটার সাথে উল্টোটা। একই রকম ভাবে এই অঙ্কটা একই রকম ভাবে আমরা মান বার করতে পারি, উত্তর -6 +5। যদি তাই হয়, যোগ বললাম একটা বিয়োগ বললাম। ধরুন এই 30-এর বদলে আপনার এরকম আছে √20 প্লাস √20 প্লাস √20, এরকম দিয়ে প্লাস দিয়ে ইনফিনিটিভ রইল। তাহলে এর উত্তর কত হবে? √20 √20 √20 রইল, তার মানে এটার উত্তর হচ্ছে 20কে দুটো সংখ্যায় ভাঙবো, একটা 4 একটা 5, 5 আর 4 হলো। এবারে ভিতরে যেহেতু প্লাস রয়েছে, সিম্বলটা বড়টার সঙ্গে চলে গেল, উত্তর 5 এবং 4 দুটোই। অপশনে আপনি দুটো পাবেন না, অপশনে পরীক্ষার হলে সবসময় একটা অপশন পাবেন।
আমি এখানে এইরকম ভাবে দিয়েছি, কিন্তু পরীক্ষাতে আপনি সিঙ্গেল সিঙ্গেলও পেতে পারেন। আমি যে দুটো দুটো করে দিয়েছি, দুটো না থেকে তো শুধু 5 অপশনে রইল, বোঝা গেল? শুধু 5 রইল, -4 রইল, এরকম ভাবে যে কোনো একটা থাকবে, আপনি উত্তর করবেন সেভাবে। দেখুন পরেরটা হচ্ছে গুণ। প্রথমে যোগ দিলাম, তারপরে বিয়োগ দিলাম, তারপরে গুণ দিলাম, এরপর ভাগ আছে। রুট 16 একই রকম ভাবে এটার উত্তর কত হবে? যখন ইনফিনিটিভ থাকবে, মাঝে যোগও নেই, মাঝে গুণও নেই, কন্ডিশন হচ্ছে ইনফিনিটিভ থাকবে। দেখুন এতক্ষণ ধরে আমি যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটাই কিন্তু ইনফিনিটিভ। প্রথমটাতেও ইনফিনিটিভ, পরেরটাতেও ইনফিনিটিভ, এবং এটাতেও কিন্তু ইনফিনিটিভ আছে। ইনফিনিটিভ থাকতেই হবে, তবেই ফর্মুলাগুলো কাজ হবে। এখন যেটা করাচ্ছি, যখন গুণ থাকবে তখন সিম্পল ভিতরে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে উত্তর। আপনারা নোট করে নেবেন নিজের মতো। যখন গুণ থাকবে তখন সেই দুটো সংখ্যা পরপর ভাঙা যাক বা না যাক, উত্তর ভিতরে যে আছে সেই। যেমন এইখানটায় প্রথম অঙ্কটা 42, পরপর দুটো সংখ্যায় ভাঙা গেছিল। যদি এটা 40 থাকতো উত্তর হতো না। 40কে পরপর দুটো সংখ্যায় ভাঙা যায় না, তার জন্য এটা উত্তর হতো না। 42 বলেই উত্তর হয়েছে। তারপর এটা 30 হয়েছে, পরপর দুটো সংখ্যায় ভাঙা গেছে, তবেই উত্তর হয়েছে। ফার্স্ট কন্ডিশন ইনফিনিটিভ, সেকেন্ড কন্ডিশন পরপর দুটো সংখ্যায় ভাঙা যেতে হবে। থার্ড কন্ডিশন বিয়োগ থাকলে বিয়োগ সবাই, যোগ থাকলে সবাই যোগ, উল্টো পাল্টা হলে হবে না। ঠিক আছে? এবারে এইখানটা দেখুন গুণ। গুণের বেলাতে কি উত্তর? ভিতরে যে আছে সেই, তাতে তাকে ভাঙা যাক বা না যাক। 16 জায়গায় যদি 42 থাকতো শুধু 42 উত্তর, যদি অন্য কোনো সংখ্যা থাকতো শুধু সেটা উত্তর, যদি এক্স থাকতো এক্স উত্তর, যা থাকবে তাই উত্তর। সেটার জন্য আপনি চাইলে এইটা সমান ধরে নিতে পারেন যে √16 ইন্টু √16 ইন্টু √16 ইন্টু √16, আমি 4টে লিখলাম, দিয়ে আপনি ইনফিনিটিভ দিয়ে দিন। এবার ধরে নিচ্ছি আমরা এইটা হচ্ছে এক্স সমান এইটা, তাহলে এর মানটা বেরোবে, মানে এক্স এর মান যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। একই রকম ভাবে আগে যেমন করলাম সেরকম ভাবেই করবো। এরও স্কোয়ার করে দিচ্ছি, আর এই পাশে এরও স্কোয়ার করে দিচ্ছি। পরের লাইনে এক্স স্কোয়ার সমান কি দাঁড়ালো? 16টা ফাঁকা হয়ে গেল। 16টা ফাঁকা হয়ে গেল, তার সঙ্গে এই যে জায়গাটা ইনফিনিটি ছিল ইন্টু, ওকে আবার এক্স লিখে দিলাম যেহেতু এক্স সমান ধরেছিলাম। তাহলে কি দাঁড়ালো দেখুন, এক্স স্কোয়ার, এই এক্সটা তলায় চলে এলো, সমান 16। এক্স এর সাথে এটা কেটে গিয়ে এক্স সমান 16 বেরিয়ে গেল। তার মানে যে মানটা ছিল ভিতরে সেটাই হচ্ছে উত্তর। কত? অপশন সি, 16। এবার মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভাগ। আমি এতদিন এই অঙ্ক করাইনি, আজকে প্রথম করাচ্ছি। ইদানিং কালে দেখছি এই ভাগগুলো সিম্বল চেঞ্জ করে, এগুলো নর্মাল পরীক্ষার এসএসসি সিজিএল পর্যন্ত যাওয়া লাগছে না, সিএইচএসএল এর মধ্যেও এগুলো ভরে দিচ্ছে আজকাল। ঠিক আছে? রেলের পরীক্ষাতেই ভরে দিচ্ছে। মডারেট লেভেলের যে পরীক্ষাগুলো ছিল সেগুলোর মধ্যে এখন অ্যাডভান্সের কিছু কিছু জিনিস পাঞ্চ করে দিচ্ছে। সেই জন্য এগুলোকে আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি। এবার যখন ভাগ থাকবে তখন উত্তর কত? ভাগ থাকলে সিম্পল ভিতরে যে সংখ্যাটা আছে √8, আর কিচ্ছু নয়। ভিতরে যে সংখ্যাটা আছে তার ঘনমূল করা, ঘনমূল কিউব রুট। তাহলে 8-এর কিউব রুট কত উত্তর? কার কিউব করলে 8 হয়? 2-এর। তার মানে এর অ্যান্সার হচ্ছে অনলি 2। এর মতো সহজ সরল আর কিচ্ছু নাই ভাগের বেলাতে, অনলি 2 মানে কিউব রুট। এবার 8-এর বদলে ধরুন আপনার অন্য কোনো সংখ্যা রইলো, ভাঙা যাক বা না যাক। আমি আবারও বলছি, কন্ডিশন প্রথমত হচ্ছে ইনফিনিটিভ সিম্বল থাকতে হবে। তারপরে এই যে ভিতরটা যে ভাগ রইলো, ভাগ মানে সবগুলোই ভাগ, যে সংখ্যাটা রইলো শুধুমাত্র তার ঘনমূল করে দেওয়া। যদি এখানে এমন থাকতো যে 12, ঠিক আছে, 12 ভাগ √12, ভাগ √12 দিয়ে ভাগ দিয়ে ইনফিনিটিভ রইলো এরকম ভাবে। ঠিক আছে? ইনফিনিটিভ রইল, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে কিউব রুট অফ 12। কিউব রুট অফ 12। ঠিক আছে? কারো মনে হতে পারে যে আমি 12-12 ঘনমূল মানে 12⁻1/3। আপনি কিন্তু কখনো কখনো পরীক্ষার হলে এই রকমও উত্তর পেতে পারেন, কখনো কখনো কিন্তু এই রকমও পেতে পারেন। কেননা এর পরের ফরম্যাটই হচ্ছে এইটা। কিউব রুট করা মানে হচ্ছে পাওয়ার 1/3। যদি কোথাও এমন থাকতো 4√16, এটাকে বলা হয় 4√16, মানে কি 16-র পাওয়ার 1/4। পরের লাইনে কত হতো? 16 মানে হচ্ছে কার পাওয়ার 4 করলে 2-এর পাওয়ার 4, 2 দিয়ে 4, 4 দিয়ে 8 দিয়ে 16, 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার পাওয়ার হচ্ছে 1/4। রাখতেই পারি 2-এর পাওয়ার 4 ইন্টু 1/4, 4 4 কেটে গিয়ে থাকলো কত? 2-এর পাওয়ার শুধু 1, 2-এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। তার মানে 4√16, 4√16 ইজ ইকাল টু 2। যখন করণী সূচক করবো তখন এই লাইনগুলো সব ভেঙে 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 করতে হবে। মোদ্দা কথা কিছু নয়, ভাগ থাকলে সিম্পল তার কিউব রুট, মনে থাকবে ব্যাস। তাহলে আমাদের যোগ গেল, বিয়োগ গেল, গুণ গেল, ভাগ গেল। এবার আমরা চলে আসি এমন একটা সংখ্যায়
এতক্ষণ ধরে যে সংখ্যাগুলো আমরা করছিলাম সেগুলো সব ভাঙা যায় এরকম। ইনফিনিটিভ কিন্তু আমরা এখনো পর্যন্ত ছাড়িনি, ইনফিনিটিভটাকে কিন্তু এখনো ধরে আছি। এবার খেয়াল করে দেখুন, এই যে প্লাস সিম্বল রয়েছে ভিতরে, √7 প্লাস √7 প্লাস √7 এরকম রয়েছে। একদম খেয়াল করে দেখুন, আমরা প্রথম অঙ্কটাতে কি করেছিলাম, প্লাস সিম্বল ছিল কিন্তু ভাঙা গেছিল 42কে, সেই জন্য 6 আর 7 আমরা উত্তর করেছিলাম। কিন্তু এই অঙ্কটাতে ভাঙা যাবে না। যদি ভাঙা না যায় তাহলে তার সমাধান আলাদা। এর আগে আমি যখন করাচ্ছিলাম তখন বলছিলাম যে ভাঙা না গেলে সেটা উত্তর হবে না। এই কারণে বলছিলাম যে ওটা যাতে আপনার মগজে ঢুকে যায়, যে যেগুলো ভাঙা যাবে পরপর দুটোর সঙ্গে তার একটা স্টাইলে উত্তর, কিন্তু যেগুলো ভাঙা যাবে না এটা কি আদৌ উত্তর হবে না? অবশ্যই হবে। তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে √4x + 1 ±1/2। এটা হচ্ছে এর ফর্মুলা। কি বললাম? √4x + 1 ±1/2। এই প্লাস মাইনাস কেন বললাম? এই প্লাস মাইনাসটা হচ্ছে যদি এদের ভিতরে প্লাস থাকে, সবারই যদি প্লাস থাকে তাহলে এই নাম্বারটা চলে আসবে শুধু প্লাসটা হবে, মানে এই পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, ফর্মুলাটাকে আমি ডান দিকে লিখি তাহলে আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে √4x + 1, এটা রুটের মধ্যে, আর রুটের বাইরে কোনটা, +-1/2। এইটা হচ্ছে মেন ফর্মুলা। কিন্তু আমাদের এই অঙ্কটার জন্য কোনটা নেব? এই অঙ্কটার জন্য নেব √4x + 1 +1/2। কেন? কারণ ভিতরে প্লাস রয়েছে প্রত্যেকের। যদি ভিতরে প্লাস থাকে তাহলে এই সিম্বলটা প্লাস, আর যদি ভিতরে মাইনাস থাকে তাহলে সিম্বলটা হচ্ছে মাইনাস। এই ফর্মুলা ছাড়া আর কোনো প্রসেস নেই। আর একটি মাত্র প্রসেস আছে, সেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে, মুখে মুখে হবে না। কেননা √7কে ভাঙতে পারবো না, আর যদি ভাঙিও রুটটা শুধু 7-এর মাথায় তো নেই, গোটাটার মাথা পর্যন্ত চলে গেছে, আনলিমিটেড 7-এর মাথায় চলে গেছে, কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব হবে না। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে ফর্মুলা ইউজ করতেই হবে আপাতত। তাহলে এটার উত্তর কত? এক্স এর মান হচ্ছে এই যে 7, এখানে এক্স সমান সমান হচ্ছে 7, এই জায়গাটায় ভিতরে যে থাকবে সেইটা। তাহলে আমাদের এটার উত্তর কত হবে? রুটের মধ্যে হবে 4 × 7 + 1, বাইরে +1/2। তার মানে 4 × 7 = 28 আর 1 = 29। রুটের মধ্যে হচ্ছে 29, বাইরে +1/2। √29 + 1/2। তাহলে দেখুন 7, √7 প্লাস রইল ভিতরে। আমাদের ফর্মুলা কি? √4x + 1, বাইরে +-1 আর নিচে হচ্ছে 2। যদি এখানে প্লাস থাকে তাহলে এইটা প্লাস, এই যে এটা প্লাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে ভিতরটা মাইনাস। আমি মাইনাস দিয়ে আপনাদের জন্য একটা রেখেছি। ঠিক আছে, মাইনাস দিয়ে রেখেছি। তাহলে এটা উত্তর কোনটা হবে আপনারা নিজেরাই বলুন, এর উত্তর কোনটা হবে? ওই যে বললাম আমাদের ফর্মুলা ছিল √4x + 1 ±1/2, এটা ছিল মেন ফর্মুলা। কিন্তু আমাদের এই অঙ্কটার জন্য ফর্মুলা কোনটা দাঁড়াবে? সেটা হচ্ছে 4x রুটের মধ্যে +1 আর বাইরে -1/2। তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে? আলটিমেটলি দাঁড়াবে 4 × 7 = 28, রুটের মধ্যে 4 × 7 + 1, বাইরে -1/2। তার মানে 4 × 7 = 28, ওই √29 -1/2। ঠিক আগেরটা যেটা প্লাস ছিল এইটা হচ্ছে মাইনাস। উত্তর কত তাহলে? উত্তর হচ্ছে অপশন বি, আর আগের অঙ্কটা উত্তর অপশন এ। আমাদের রুট দিয়ে প্লাস গেল, মাইনাস গেল, গুণ গেল, ভাগ গেল। ঠিক আছে, এবার যাদেরকে ভাঙা যায় না তার প্লাস গেল, মাইনাস গেল। আর একটা ইন্টারেস্টিং, যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসে এসএসসির পরীক্ষায়, এবং কিন্তু পিওরলি অ্যাডভান্সের মধ্যে আসে, এটা পিওর অ্যাডভান্সের মধ্যে। যেটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, যে ভিতরে যদি প্লাস থাকে তাহলে সবাই প্লাস, ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সবাই মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস যদি আলাদা করে থাকে, ভাগাভাগি করে থাকে, তাহলে সেটা কোনোভাবে উত্তর হবে না। এটা আমি শুরুতে বলেছিলাম। কেন বলেছিলাম? ওই একই কথা আপনাদেরকে বলতে হয়। বলেছিলাম তার কারণ হচ্ছে মাথার মধ্যে যেন এটা আপনাদের ঢুকে যায়, আর কিছু না, মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে আমরা ধীরে ধীরে কিন্তু সরে এলাম অন্য জায়গায়। যা কিছু শুরুতে প্রমিস করেছিলাম সে প্রমিসটা ভেঙে যাচ্ছে ধীরে ধীরে, সেগুলো আর থাকছে না। এইটা হয় না, ওইটা হয় না, তারপর দেখা যাচ্ছে বাস্তবে সবই হয়, সবই পরীক্ষায় আসে, কোনোটা অ্যাডভান্সে, কোনোটা বেসিক টু মডারেটের মধ্যে। তাহলে এইটার যে ফর্মুলা, এরও একটা ফর্মুলা আছে ওই আগেরটার মতোই। যখন দেখবেন
এই যে ইনফিনিটিভ, দেখুন এটাকে কিন্তু আমরা ছাড়তে পারিনি এখনো পর্যন্ত, ইনফিনিটিভ আমরা ছাড়িনি, ওকে ধরে আছি, ও ছাড়ার পাত্র নয়, ঠিক আছে, ওকে ধরে আছি, ওকে আমরা ছাড়িনি, ওকে ছাড়লে কিন্তু সব লন্ডভন্ড হয়ে যাবে। এতক্ষণ ধরে যে সিস্টেমে আমরা এসেছি, যে ফর্মুলা দিয়ে যেভাবে এসেছি, কিচ্ছু কাজে লাগবে না যদি ইনফিনিটিভ না থাকে। এখনো পর্যন্ত আমরা ইনফিনিটিভের মধ্যেই আছি, ঠিক আছে। বেশ, এবারে ভিতরের সংখ্যাটা ভাঙা যাক বা না যাক এখন কিচ্ছু যায় আসছে না। ভিতরের সংখ্যাটা ভাঙা যাওয়ার ক্ষেত্রে কেবলমাত্র দুটি ছিল, প্রথম প্লাসটা আর মাইনাসটা দিয়ে, আর কাউকে ভাঙা যাক বা না যাক কিছু যায় আসেনি, তারপর বাকি যা খুশি তাই হয়েছে, ঠিক আছে। তাহলে এইটার খেয়াল করে দেখুন, ভাঙা যাক বা না যাক, তাহলে শুধু তাই নয়, একবার প্লাস, ফের মাইনাস, ফের প্লাস, ফের মাইনাস, ফের প্লাস, ফের মাইনাস, মানে প্লাস মাইনাস মিলিয়ে মিশিয়ে, বোঝা গেল। কিন্তু মাথায় রাখতে হবে শুরুটা প্লাস না শুরুটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস নো ইস্যু, কিন্তু শুরুটা প্লাস দিয়ে নাকি শুরুটা মাইনাস দিয়ে, তার উপরেও কিন্তু ফর্মুলাতে ইফেক্ট পড়ে যায়। সেটা কিরকম, আগেরটার মতোই ফর্মুলা, √4x-3 প্লাস মাইনাস 1/2, ঠিক আগেরটার মতোই। আগেরটা কি ছিল, √4x+1, প্লাস ছিল 1 ফিক্স, ওটা 4x+1 ওটা ফিক্স, তারপরে বাইরে প্লাস মাইনাস 1টা ভেরিয়েবল, নিচে 2টা ফিক্স। এর বেলাতে কি হলো, 4x-3 এটা ফিক্স, তাহলে ভেরিয়েবল কোনটা, ওই বাইরে প্লাস মাইনাসটা, আর দুইটাও ফিক্স। এবারে এই যে প্লাস মাইনাস কেন, আশা করি আপনারা বুঝে গেছেন। শুরুটা যদি প্লাস দিয়ে হয় তাহলে √4x-3 পরে +1/2, তার মানে কি বললাম, শুরুটা যদি প্লাস দিয়ে হয় তাহলে প্লাস। আগের যে অঙ্কটা আমি ধরিয়েছিলাম মনে করে দেখুন, সব কটাতে গোল দাগ দিয়েছিলাম, পরের অঙ্কটাতেও সব কটাতে মাইনাস দাগ দিতে হবে, তারপর এটা থেকে একটা নিয়ে এসে দেখালাম, তাহলে বোঝা যাবে, আপনারা পরে বুঝতে পারবেন যে সব কটা মাইনাস তখন এখানে মাইনাস, ঠিক তার আগেরটা সব কটা প্লাস তবে এখানে প্লাস। কিন্তু এই অঙ্কটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেহেতু আমি শুধু একটাতেই লাল দাগ দিচ্ছি, যে প্লাস দিয়ে শুরু হলে প্লাস, যখন মাইনাস দিয়ে শুরু হবে তখন মাইনাস। যেমন পরের অঙ্কটায় মাইনাস দিয়ে শুরু, আমরা ফর্মুলা মাইনাস করবো। তাহলে আপাতত এই যেখানে ছিলাম, এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে এই যে এক্স মান কত, তাহলে এক্স সমান হচ্ছে এখানটায় এক্স সমান 15, ঠিক আছে। তাহলে 4 × 15, 4×15 = 60, -3 এ হচ্ছে রুটের মধ্যে, +1/2 হলো। তাহলে উত্তর কত, 4×15 = 60 থেকে 3 বাদ, রুটের মধ্যে 57 +1/2, এটা হচ্ছে উত্তর। বেশ, এবার চলে আসি আমরা পরেরটায়। একই কথা বললাম, আমাদের মেন ফর্মুলা কি, মেন ফর্মুলা হচ্ছে 4x-3, তারপরে বাইরে +-1/2, এটা হচ্ছে মেন ফর্মুলা। কিন্তু আমরা এখানে কোনটা করব, এইটা হচ্ছে ওই প্লাস মাইনাস, যেহেতু ভিতরে মাইনাস দিয়ে শুরু আছে, তার মানে 4x-3 ফিক্স, তার সঙ্গে আমরা -1/2 এটা নেব। কেন, কারণ শুরুটা মাইনাস দিয়ে আছে, তাই আমরা এখানে মাইনাস নিলাম, শুরুটা মাইনাস দিয়ে আছে তাই আমরা মাইনাস দিলাম। তাহলে 4x মানে আগেরটার মতোই, 4 × 15, 4×15 = 60, -3 মানে √57 -1/2, ফাইনালি কত, √57 -1/2। এইবারে আমরা চলে আসি আমাদের প্রথম 8টা অঙ্ক, আমরা একেবারে ইনফিনিটিভকে সঙ্গে থেকে ছাড়িনি, এইবার প্রথম আমরা ইনফিনিটিভকে ছাড়বো। এইবার আমরা ইনফিনিটিভকে ছেড়েছি, আর দেখুন ইনফিনিটিভ নেই, এখানে একদম পিওর শেষ, এখানে ইনফিনিটিভ চিহ্নটা নাই, মানে √3 কটা আছে, √3 যতগুলো ততগুলোই, মানে এখানে √3 2, 3, 4, 5, 6টা আছে, মানে 6টাই আছে, না কম না বেশি, আনলিমিটেডের আর গল্প নাই। এই ক্ষেত্রে উত্তর কত হয়, এই ক্ষেত্রে যখন √√√√, থাকবে, কোনো ইনফিনিটিভ থাকবে না, তখন উত্তর হবে ভিতরে যে সংখ্যাটা আছে 3, এবং এর একটা পাওয়ারের গল্প আছে। প্রথম কথা হচ্ছে ভিতরে যে সংখ্যাটা থাকবে সে ভাঙা যাক বা না যাক, যা খুশি থাকুক, এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যা থাকুক, সেইটাকে বসাবো, এবং এদের একটা পাওয়ার হিসেব করতে হবে, সেটা কিরকম, 1, 2, 3, 4, 5, 6টা 3 আছে, 6টা 3 আছে বলে আমরা 6টা 2 এর গুণ করব, 3, 4, 5, 6টা, ভালো করে বুঝুন।
ভিতরে 3 থাকুক, 4 থাকুক, 1 থাকুক, 2 থাকুক, এক্স ওয়াই জেড, হাতি ঘোড়া ব্যাং টিকটিকি সাপ আরশোলা যাই থাকুক, যতগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাধান্য পাবে আমাদের কাছে। কে থাকলো তা দেখবো না। কতগুলো আছে? 6টা আছে। তাহলে 6টা 2 এর গুণ। 6টা 2 এর গুণ করলে কত হয়? 64। 2 দিয়ে 4, 4 2 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64। এই যে 64 পেলাম, আমাদের উত্তর হবে 64 থেকে 1 কমিয়ে 3 টু দি পাওয়ার 63 বাই 64। আমি আবারও বলছি, যেটা থাকবে রুটের মধ্যে উত্তর করব তাকে দিয়ে, সেটা হবে আমাদের বেস। পাওয়ারে কি যাবে? পাওয়ারে যাবে যতগুলো সংখ্যা আছে ততগুলো 2 এর গুণ। 64 হলো, 64 থেকে 1 কমিয়ে 63 বাই 64 হচ্ছে পাওয়ার। এটি আমাদের উত্তর, 3 টু দি পাওয়ার 63 বাই 64। যদি বুঝতে পারেন তাহলে এইটা একবার দেখুন, এইটা থেকে আপনারা নিজেরা বলুন কোনটা উত্তর। এইটা দিলাম অপশন। সেটা হচ্ছে ওই যেটা বলছিলাম, ভিতরে যেহেতু 2 আছে তাহলে 2 হবে বেস। তাহলে কটা 2? 5টা 2। 1 2 3 4 5, 5টা 2 মানে হচ্ছে 32। তাহলে পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 31 বাই 32। 2 টু দি পাওয়ার 31 বাই 32 কোথায় আছে? এই যে এটা, 2 টু দি পাওয়ার 31 বাই 32। তাহলে 2 টু দি পাওয়ার 31 বাই 32 এটা হবে উত্তর। ঠিক আছে, এবার এটা কেন হলো সেটা বলে দিচ্ছি। এই যে পাওয়ার গুলো কেন এরকম টাইপের হয় সেটা বুঝতে গেলে আপনাকে একটু কর্ণসূচক হালকা হালকা জানলেও চলবে, নাহলে আমি বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আমি এটা এতগুলো দিয়ে নয়, আমি 3টে দিয়ে করছি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যেরকম আছে √3, √3, √3, √3, এইটার মানটা জানতে চাইছে। তাহলে আমাদের উত্তর অনুযায়ী 3 এর পাওয়ার কত হবে? উত্তর তো 3, 3 এর পাওয়ার যেহেতু 3টি আছে, 3টে 2 এর গুণ, 3টে 2 মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8, তাহলে পাওয়ার হবে 3 টু দি পাওয়ার 7/8। এইটা হবে উত্তর। এবার আমরা চেক করব আমাদের পদ্ধতি অনুযায়ী আদৌ এইটা হচ্ছে কিনা। ঠিক আছে, পদ্ধতি অনুযায়ী আমাদের আদৌ সেটা হচ্ছে কিনা, পাওয়ার ওই জিনিসটা যাচ্ছে কিনা সেটা আমরা দেখব। সবার লাস্টে যেটা আছে এইটা রেখে দিই, √3 ইন্টু √3। এই লাস্টে যেটা আছে এটাকে আমরা 3 এর পাওয়ার, রুট থাকা মানে হচ্ছে 1/2, রুট থাকা মানে 1/2, এটা তো বুঝি। এবার খেয়াল করে দেখুন, 3 ইন্টু 3 এর পাওয়ার হাফ। এই শুধু 3 যেটা আছে তার মানে এটা 3 এর পাওয়ার 1 আছে ইন্টু 3 এর পাওয়ার হাফ, এরকম যদি থাকে তাহলে কত হয়? যদি মাঝে গুণ থাকে, দুটো বেস একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারে পাওয়ারে কত হয়? 1 প্লাস পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তার মানে 3 এর পাওয়ার কত হলো? 3/2। 1 প্লাস 1/2 মানে 3/2 হলো। তাহলে আমরা এই জায়গাটা কি লিখতে পারি? এই জায়গাটা লিখতে পারি 3 এর পাওয়ার হচ্ছে 3/2। খেয়াল করুন, 3 এর পাওয়ার 3/2 লিখলাম। ঠিক পরের লাইনে কি করব আমরা? এই যেটা আছে √3 রেখে দিলাম, এই যে ইন্টু 3 এর পাওয়ার 3/2 ছিল, এর পাওয়ার আমরা 1/2 করে দিই। কেন? রুটটা তুললাম, এই রুটটাকে তুলে পাওয়ার 1/2 করে দিলাম। এবার এইখানে তাকে দেখুন, পাওয়ারের পাওয়ার কত হয়? পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়। তা 3 এর পাওয়ার 3/2 ইন্টু 1/2, 3/2 ইন্টু 1/2 মানে 3/4। এই জায়গাটা হচ্ছে 3/4। ঠিক আছে, এই জায়গাটা হলো 3/4, 3 টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, এবারে দেখুন এইখানে যেটা তৈরি হয়ে গেল, 3 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, মাঝে গুণ চিহ্ন, দুটো বেস একই, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হয়ে যাবে। 1 প্লাস 3/4, 1 প্লাস 3/4 মানে হচ্ছে 7/4, 1 প্লাস 3/4 মানে হচ্ছে 7/4। তাহলে এটা কত হলো? 3 টু দি পাওয়ার 7/4, 3 টু দি পাওয়ার 7/4। এবার তারপরে লাইনে এই রুটটাকে তুলবো, 3 টু দি পাওয়ার 7/4 আগে থেকে ছিল, এই রুটটা তোলার জন্য পাওয়ার হাফ করে দিলাম। এবার পাওয়ারের পাওয়ারে গুণ, করণীয় সূচকের নিয়ম অনুযায়ী 7/4 ইন্টু 1/2 মানে 7/8। কারণ এই জায়গায় গিয়ে দাঁড়ালো 3 এর পাওয়ার 7/8। ভালো করে খেয়াল করে দেখুন, 3 এর পাওয়ার 7/8, এই দুটো জিনিস একই। তার মানে আমরা আলটিমেটলি কি দেখলাম?
আলটিমেটলি এতক্ষণ ধরে যেই হ্যাপাটা করবো এর রুট তোলো, ওর পাওয়ারে পাওয়ারে গুণ করো, ফের গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ করো, এই রুট তোলা যোগ করা গুণ করা এই করে করে আমরা এই হ্যাপাটা নেব যতগুলো আছে, নাকি সিম্পল যদি আমার এই এই সূত্র ধরে হয় যে যতগুলো এখানে 3 থাকবে ততগুলো 2 এর গুণ, দিয়ে তার থেকে 1 কমিয়ে আমরা পাওয়ার লিখবো। বাস্তবে তা নয়, এটা আমরা দেখছি তাই, কিন্তু ঘটনাটা খেয়াল করে দেখুন, এই এক একটা রুট মানে হচ্ছে পাওয়ার 1/2, আবার এইটা 1/2, এইগুলো সব এইটা 1/2, এক একটা রুট মানে হচ্ছে 1/2। তাহলে কটা রুট? 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা রুটটাই এভাবে ট্রান্সফার হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 6খানা 1/2 গুণ হয়েছে, দিয়ে এই পজিশনে গিয়ে দাঁড়িয়েছে, উল্টে পাল্টে 6জন গুণ হয়েছে, 6টা 2-এর। এই যে আমরা বলছি এখানে 2 এর গুণ, বাস্তবে 2 এর গুণ কেন? কারণ এখানে বর্গমূল আছে, তাই বর্গমূল থাকা মানে পাওয়ার 1/2। যদি এটা ঘনমূল থাকতো, কিউ রুট থাকতো, তাহলে হয়তো আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হতো। যদিও আমি চেক করে দেখিনি, পরীক্ষা কখনো আসেনি, তাই চেক করে দেখিনি, হয়তো এর কোনো শর্ট ফর্মুলা নাই বলে ঘনমূল আসে না। চলে আসি আমরা আমাদের পরেরটায়, 10-এর যেটা বললাম। তাহলে 10-এর দাগের উত্তর হচ্ছে 2^31 এই গেল আমাদের এই প্যাটার্নের অঙ্ক। মোটামুটি বেসিক থেকে নিয়ে মডারেট অ্যাডভান্স লেভেলে এইগুলো দিয়ে যে কটা আসে, আমি আপনাকে 10টা প্যাটার্নই দিলাম, মানে 10টা অঙ্ক দিয়েছি যদিও, কিন্তু এটা 9টা অঙ্ক, এইখানেই শেষ। কারণ 10 নম্বর অঙ্কটা আমি যেটা দিয়েছি সেটা সিমিলার অঙ্ক দিয়েছি, একই অঙ্ক। তাহলে এটা যদি আমরা বাদও দিই, এই টাইপের অঙ্ক 9টা হয় মাত্র, বোঝা গেল? মাত্র 9টা। এই 9টা অঙ্ক করলে এই জায়গা থেকে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পরীক্ষা দিয়ে দিতে পারবেন। মানে একদম সিজিএল পর্যন্ত এই 9টাকেই ইউজ করা হয়, বোঝা গেছে? এখন সিজিএল এর মধ্যে এই অঙ্কগুলো যদি আসে তাহলে এখন সহজ বলে ধরা হচ্ছে। মানে প্রত্যেকটা পরীক্ষা যেমন লেভেল আছে, বেসিক, মডারেট আর অ্যাডভান্স। যে কোনো পরীক্ষার জেনারেলি নিয়ম হচ্ছে যে 20 থেকে 30% হবে বেসিক কোশ্চেন, ঠিক আছে? 20% একদম, 20% হচ্ছে বেসিক কোশ্চেন, আর 20% হচ্ছে মোর অ্যাডভান্স কোশ্চেন। এইটা বেসিক আর এইটা হচ্ছে অ্যাডভান্স, যেটা পারা মুশকিল। আর মাঝখানে যে মডারেট, সেইটা হচ্ছে 60% মডারেট কোশ্চেন। এই তিনটে মিলে 100% একটা কোশ্চেনের প্যাটার্ন ফলো করা হয়। এবারে দেখা যায় সিজিএল এর মতো যে পরীক্ষায় যেটা বেসিক লেভেল, সেইটা সিএইচএসএল এ আসে অ্যাডভান্স হিসেবে। আবার সিএইচএসএল এর যেটা বেসিক লেভেল বা বেসিক থেকে মডারেটের মধ্যে পড়ে, সেটা এমটিএস এর ক্ষেত্রে অ্যাডভান্স লেভেল বসে আসে। ক্লিয়ার হয়েছে? এটা এভাবেই নিয়ম, পরীক্ষার কোশ্চেন এভাবেই তৈরি হয়। যেমন যারা ডাব্লিউবিপি দিচ্ছেন, যারা এসআই এর পরীক্ষা দেন, এসআই এর মেন প্রিলি মেন একই সিলেবাস, একই ম্যাথ, একই সবই একই, কিন্তু পরীক্ষার ধরন এসআই এর যেগুলো মোটামুটি মডারেট হিসেবে ধরা হয় বা বেসিক লেভেলে, সেইটা হয়তো কনস্টেবলের মডারেট বা অ্যাডভান্স লেভেলের মধ্যে ভাবা হয়। এরকম একটা ব্যাপার, মানে স্টেপ বাই স্টেপ এটা নির্ভর করে। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, কিন্তু মানুষের মনে হয় অনেক সময় যেই অঙ্কটা আবার অঙ্ক, এগুলো আদৌ পরীক্ষায় আসে? মানে একটা অদ্ভুত মনে হয় যেগুলো পরীক্ষায় আসে, ছি 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 ছি। কিন্তু আসে, বিশ্বাস করুন, আসে। আসে না তা নয়, সময় বাঁচানোর জন্য আসে, যে আপনারা যাতে সময় বাঁচাতে পারেন এই সমস্ত সহজ অঙ্ক করে। হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 5 to 12? কি বাচ্চা ছেলের অঙ্ক বলুন তো? হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 5 to 12, 5 থেকে 12 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? তখন মনে হয় 5 থেকে 12 পর্যন্ত কতগুলো সংখ্যা, কি এবার কি করছে? হ্যাঁ, আঙুল গুনেই আপনি পাবেন 5 থেকে 12 পর্যন্ত, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8টা সংখ্যা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 8। দেখুন সুন্দর করে দেওয়া আছে। তাহলে এটা অঙ্ক? হ্যাঁ, এটা অঙ্ক। এটাকে কাজে লাগানো হয়, এই কনসেপ্টটাকে কাজে লাগানো হয়। সেটা কি কনসেপ্ট? সেটা হচ্ছে ফ্রম আর টু কে কাজে লাগানো হয়। ফ্রম 5, খেয়াল করুন, ফ্রম 5 to 12, এই কথাটার মানে হচ্ছে এইটা তো থেকে থেকে, আর এটা হচ্ছে পর্যন্ত, মানে 5 থেকে 12 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে কথাটার মানে হচ্ছে আমরা 5কেও নেব, আমরা 12কেও নেব। 5 থেকে 12 পর্যন্ত। আপনার এখানে মনে করুন এরকম আছে, কয়েকজন বসে আছে, যেমন প্রথমে একটা বেঞ্চে বসে আছে রাম, শ্যাম, যদু, মধু, এরকম বসে আছে 4জন একটা বেঞ্চে। আমি যদি বলি রাম থেকে মধু পর্যন্ত, এই যে এইটা ফ্রম আর টু, ফ্রম রাম টু মধু, তার মানে রাম থেকে মধু পর্যন্ত কজন আছে? ঠিক এই কনসেপ্টটা সারা জীবন মাথায় রাখবেন। রাম থেকে মধু পর্যন্ত কজন আছে? 4জন। রাম, শ্যাম, যদু, মধু সবাইকে নিলাম। কিন্তু বাই চান্স
বাই চান্স যদি এইটা থাকে বিটুইন হাউ মেনি নাম্বারস আর দেয়ার বা হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার বিটুইন রাম অ্যান্ড মধু, রাম এবং মধুর মধ্যে কজন আছে, এইটা হচ্ছে মধ্যে, ফারাক হচ্ছে এইখানটায়। রাম এবং মধুর মধ্যে কজন আছে, তখন রামও বাদ, তখন মধুও বাদ, ওদের ভিতরে যে কজন, উত্তর হচ্ছে সেইটা, দুজন। এর উত্তর কত? বিটুইন বলে উত্তর 2, আর যখন আমাদের ফ্রম টু বলেছিল তখন উত্তর হচ্ছে 4। তখন উত্তর কত? উত্তর 4। বোঝা গেছে? মানে ফ্রম টু বলে সাইডের দুজনকে নেব, আর বিটুইন বললে সাইডের দুজনকে বাদ দেবো। সেইটা যখন আপনার এইরকম সংখ্যা দিলাম 5 থেকে 12 পর্যন্ত, আপনি আঙুল গুনে গুনে বলছেন 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 জন। বা যখন বিটুইন বলছি 5 এবং 12-র মধ্যে কজন আছে, তখন আপনি 5কে ভাবছেন না, মধ্যে তো, তাহলে 6, 7, 8, 9, 10, 11 শেষ, 12 পর্যন্ত যাব না। তাহলে কজন? 6 জন। তাহলে যখন এইটাতে ফ্রম টু বলছি তখন উত্তর 8, যখন বিটুইন বলছি তখন হচ্ছে উত্তর 6। যেমন এই পরের অঙ্কটাতে আমি দিয়েছি বিটুইন, কিন্তু এটা বড় অঙ্ক দিয়েছি, আমি আপাতত ছোটটা দিক দেখাই। তাহলে বিটুইন বললে উত্তর কি বলতাম? দুজনকে বাদ দিই। কিন্তু মজার বিষয় হচ্ছে পরীক্ষার হলে আপনার এটা থাকবে না, এত ছোট। পরীক্ষার হলে কেমন থাকবে? পরীক্ষার হলে এইটা থাকবে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 5257 অ্যান্ড 9779, এইটা থাকবে। তখন আপনি কি করবেন? এইটা যখন থাকবে তখন আপনি আঙুল গুনবেন যে 5257, 5258, 5259, 5260, এরকম করবেন। এরকম করতে গেলে পরীক্ষার হলে দিন শেষ। নিজের আঙুল, এই আঙুল গুনবেন, এই আঙুল গুনবেন, দুটো পায়ের আঙুল গুনবেন, যে পাশের জনকে খোঁচাখুচি করবেন, ভাই কি হলো, তোর আঙুলগুলো একটু দে না রে, কি করবি? আমি আঙুল গুনবো, একটা অঙ্ক পড়েছে, তখন আঙুল গুনতে দেবে দেবে না। তাহলে লজিক কি? এর লজিক আছে, যে লজিকটা ডাইরেক্টলি এখানেও কাজে লাগবে, সেই লজিকটা কিন্তু আমাদের অন্য অঙ্কতেও কাজে লাগবে। আমরা সেটা একটু দেখব, ঠিক আছে? সেটা কিরকম করে দেখব? এই যে 8 এবং 6 যখন ফ্রম টু বলবে তখন 8 উত্তর, যেটা আমাদের বেরোলো, যেটা বেরোলো কি ফ্রম টু তে উত্তর বেরোলো 8, আর বিটুইন যখন ভাবলাম তখন উত্তর বেরোলো 6। তাহলে এই 8 এবং 6 আমরা এটাকে কিভাবে বার করে আনবো? তাহলে এই যে ফ্রম বললে 8 আর হচ্ছে বিটুইন বললে 6, এটা এলো কোথা দিয়ে? এটা আপনাকে এভাবে আনতে হবে। আপনার কাছে ডেটা হচ্ছে 12 আর 5, আপনি কি করবেন? 12 থেকে 5 বাদ দেবেন, দিয়ে কত হয়? 7। এর সাথে 1 যোগ যখন করবেন উত্তর কত? 8। এইটা কিসের? এইটা হচ্ছে ফ্রম আর টু। বিয়োগ করে 1 যোগ, বিয়োগ করে 1 যোগ, এই যে যোগ করলাম এটা হচ্ছে ফ্রম আর টু, বিয়োগ করে 1 যোগ, এইটা 12 থেকে 5 বিয়োগ করে 1 যোগ করব, তখন কখন? যখন দুজনকে নেব। আর একটা যেটা আছে 12 থেকে 5 বাদ দিন, 7, তার থেকে 1 বাদ দিয়ে উত্তর করুন কত? উত্তর হচ্ছে 6। এইটা কিসের? এইটা হচ্ছে বিটুইন, এটা হচ্ছে বিটুইন, লাস্টের যোগ বিয়োগ, ঠিক আছে? তাহলে ফ্রম টু বললে বিয়োগ করে 1 যোগ, আর বিটুইন বললে বিয়োগই করব, তারপরে 1 বিয়োগ করে, বিয়োগের পরে বিয়োগ, একটা বিয়োগের পর যোগ। তাই যদি হয় তাহলে এই অঙ্কটা আমাকে উত্তর বলুন। এই অঙ্কটা যেটা আছে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 5257 অ্যান্ড 9779, তাহলে 9779, এখান থেকে বাদ দেবো 5257, তাহলে কত হয়? এটা হচ্ছে 2, এটা 2, এটা 5, এটা 4, 4522 ছিল। যেহেতু এটা কি বলেছে? বিটুইন, তার মানে এর থেকে 1 বাদ দেব, দিয়ে উত্তর লিখবো 4521। তাহলে ফাইনাল উত্তর কত? 4521। ঠিক আছে, তাহলে এটা উত্তর হচ্ছে কত? 4521। ক্লিয়ার হয়েছে? এবার চলে এসে আমরা অন্য প্যাটার্নে। দেখুন এই যে ফ্রম আর টু যেটা বললাম, এটা কিন্তু সামান্য আমি এখানে আপনাদেরকে একটা কনসেপ্ট দিতে চেয়েছি। পরীক্ষায় এই অঙ্কটা আসবে না, আসবে কোনটা? আসবে এই অঙ্কটা, একই কনসেপ্ট কিন্তু এই অঙ্কটা। এবং এই কনসেপ্টটাকে কাজে লেগে ফ্রম আর টু, একে কাজে লেগে ফিউচারে বহু জায়গায় আমাদের অঙ্কের সমাধান আমরা করব, এবং অনেকটা সহজ হবে বুঝতে। এবার চলে আসি আমরা, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 6। এই যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে?
প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, প্লেস ভ্যালু আর এটা হচ্ছে ফেস ভ্যালু। এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেনটাই জানতে চেয়েছে হাউ মেনি ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 6 ইন 1,23,220। এই 1,23,620 মধ্যে 6 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর পার্থক্য কত। এখন প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু জিনিসটা কি এটা যদি আমরা না জানি তাহলে উত্তর করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে প্লেস ভ্যালু ফেস ভ্যালু কি করে জানতে হবে? নর্মালি প্লেস ভ্যালুর বাংলা হচ্ছে স্থানীয় মান, আর এদিকে ফেস ভ্যালুর মান হচ্ছে পরম মান বা সাংখ্য মান। এইটাকে বলা হয় স্থানীয় মান, এটাকে বলা হয় পরম মান বা সাংখ্য মান, বইতে লেখা আছে। কিন্তু আমি একটু অন্যরকম ভাবে বলি, আমি ফেস ভ্যালুকে বলি মুখের দাম। ফেস ওয়াশ মানে কি? ফেস ওয়াশ মানে পরম ওয়াশ, সাংখ্য ওয়াশ তা তো নয়। ফেস ওয়াশ মানে হচ্ছে মুখের মাখা ক্রিম। জানি না ফেস ওয়াশ মানে ক্রিম না অন্য কিছু, ফেসকে ওয়াশ করেছে, ঠিক আছে। তো এই যে ফেস ভ্যালু মানে হচ্ছে মুখের দাম, আর প্লেস ভ্যালু মানে হচ্ছে জায়গার দাম, এটা আমি মনে করি, এবং এটা মনে করলে মনে রাখতে সুবিধা। এবারে ফেস ভ্যালু কিরকম জিনিস মনে করুন, আমার নাম হচ্ছে অলোক রঞ্জন বিশ্বাস। আপনারা যখন আমাকে এখানে দেখলেন, আমার মুখটা দেখলেন, জানলেন যে এটা অলোক রঞ্জন বিশ্বাস। যদি বর্ধমান স্টেশনে দেখা হয় আমাকে দেখেই বলবেন যে এটা অলোক রঞ্জন বিশ্বাস। যদি মনে করুন কলকাতায় দেখা হয় আমাকে দেখেই বলবেন যে এটা অলোক রঞ্জন বিশ্বাস। যদি দিল্লিতে দেখা হয় আমার নামই ডাকবেন, আমার মুখ দেখে চিনছেন। তার মানে আমি যেখানে যাই আমার কোনো পরিবর্তন হবে না। আমি যেখানেই যাই, যে দেশে যাই, যে প্রান্তে বসি, যে প্রান্তে থাকি, আমার কোনো পরিবর্তন হবে না, আমি। কিন্তু জায়গার দামের পরিবর্তন হয়। সেটা কিরকম? এই বর্ধমান স্টেশনের কাছে 2 কোটি টাকা জমির কাঠা, 1 কাঠা জমির দাম। আমাদের বিশ্বাস ইনস্টিটিউটে 25 লাখ টাকা কাঠা, যেখানে আপনারা এখন ইনস্টিটিউট, এই যে আমি পড়াচ্ছি, এটা হচ্ছে 25 লাখ টাকা কাঠা আমার এই জমিটা। একটু জিটি রোডের দিকে এগিয়ে গেলে ওখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 কোটি 1.5 কোটি টাকা কাঠা। তার মানে জায়গা পরিবর্তনের ফলে তার ভ্যালুর পরিবর্তন ঘটে। এই দুটো জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। ব্যাস, এবার চলে আসুন এই যে 1,23,620, এখানে এই সংখ্যাটার মধ্যে 6 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর পার্থক্য জানতে চাইছে। তাহলে এই 6 এর প্লেস ভ্যালুটা কি জিনিস? প্লেস ভ্যালুটা কত? জায়গার দাম। অঙ্কের ক্ষেত্রে জায়গার দাম আপনি বার করবেন কি করে? অঙ্কের ক্ষেত্রে জায়গার দাম মানে হচ্ছে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এদিকে লক্ষ, নিযুত, কোটি ইত্যাদি। তাহলে 6 কোথায় বসে আছে? 6 দশকের জায়গায়। তাহলে 6 এর প্লেস ভ্যালুটা হবে অনলি 60। দশকের জায়গায় মানে 62 কিন্তু নয়, মাথায় রাখবেন, 62 কিন্তু নয়, 62 নয়, কত? 60। যদি 6 এইখানে বসে থাকতো তাহলে বলতাম 600। ডান দিকে যতগুলো ঘর সেটা শূন্য দিয়ে পূরণ। দশকের ঘরে মানে হচ্ছে 60। যদি এককের ঘরে হতো 6, দশকের ঘরে 60, শতকের ঘরে 600, হাজারের ঘরে 6000, এরকম করে আমরা ওর ভ্যালু বলতাম। তাহলে প্লেস ভ্যালু কত দাঁড়ালো? 6 এর 60। এইবার ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু মানে মুখের দাম। বলেছি পরিবর্তন হবে না, 6 এর ফেস ভ্যালু 6। এই 6টাকে যদি আমরা ভারতে দেখি বলবো এটা 6, যদি বাংলাদেশে দেখি ওরাও বলবে 6 মানে 6, যদি আমেরিকায় দেখি এটাকে ওরাও বলবে 6। মানে যে দেশেই দেখি, যেখানেই দেখি, যেখানেই অবসুক, ওকে আমরা 6ই বলবো, ওর মুখ দেখে আমরা 6 হিসেবে চিনবো। তাহলে এই দুজনার বিয়োগফল কত? 60 থেকে 6 বাদ দিলে উত্তর হচ্ছে 54। ঠিক আছে? কোথায় গেল? কার বলেছিলাম? ও, 6 এর এরপর একটা শূন্য আছে গো। যাই হোক, ভালোই হলো, কোনো অসুবিধার কিছু নাই। উত্তর দেখতে গিয়ে দেখছি উত্তর নাই, এরপর একটা শূন্য ছিল। তার মানে এই জায়গাটা হচ্ছে একটা শূন্য, তাহলে এখানে উত্তর কত হবে? 594 হচ্ছে উত্তর। উত্তর কত? 594। তাহলে আমাদের একক, দশক, শতকের ব্যাপারটা আমরা চেঞ্জ করিয়া দিই। এ বাবা জীবন একক, এ দশক, এ শতক, এ হাজার, অযুত, লক্ষ। 1,23,620 ছিল সংখ্যাটা। দেখ, আপনারা তাহলে রেকটিফাই করে নেবেন। পরের কোশ্চেনটার দিকে তাকান, এটা আপনারা নিজেরাই উত্তর বলবেন। একই কোশ্চেন দিয়েছি, মানে ডাটা একই দিয়েছি, ঠিক আছে? দিয়ে কি দিয়েছি? কার কার প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু? 3 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর পার্থক্য দিয়েছি। 3 কোথায় আছে? 3 আছে এই জায়গাটায়। তার মানে 1,23,620
এইখানটায় 3 কোথায় আছে? 3 আছে হাজারের ঘরে। তার মানে এর প্লেস ভ্যালু কত হবে? প্লেস ভ্যালু হচ্ছে 3000। আর ফেস ভ্যালু কত? প্লেস ভ্যালু 3000 আর ফেস ভ্যালু হচ্ছে অনলি 3। তাহলে উত্তর কত? 2997। এটা হচ্ছে উত্তর 2997। আশা করি কারো বুঝতে আর অসুবিধা হবে না। এই প্যাটার্নের লাস্ট অঙ্ক, এমনকি আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, ভালো করে খেয়াল করে দেখুন, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টু প্লেস ভ্যালুজ। টু প্লেস ভ্যালুজ মানে দুটো প্লেস ভ্যালু, তার পার্থক্য কার? দুইয়ের। কারণ দুইয়ের কেন দুটো ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর পার্থক্য এখানে বলেনি। কারণ হচ্ছে ভালো করে তাকিয়ে দেখুন, এখানে যে সংখ্যাটা আমাদের ছিল 1,23,620, এখানে দুই কোথায় কোথায় আছে? দুই আছে এইখানে একটা, দুই আছে এইখানে একটা। তাহলে দুইয়ের আমরা ফেস ভ্যালু যেটা সেটা 2, কিন্তু প্লেস ভ্যালু কত? যদি এইটা ধরি তাহলে 20, আর যদি এইটা ধরি তাহলে 20,000। তাহলে একটা বেরোবে কত? একটা বেরোবে 20,000 থেকে 2 বাদ, আর একটা বেরোবে 20 থেকে 2 বাদ। তাহলে মুশকিল না? 19,000, এটা হবে 19,998। 19,998, এটা হচ্ছে শুধু 18। তাহলে এইটা উত্তর নাকি এইটা উত্তর? এটা কনফিউশনের ব্যাপার, ওই জন্য এটা দেয়নি। দিয়েছে কি? দুটো প্লেস ভ্যালু, অর্থাৎ দুইয়ের দুটো প্লেস ভ্যালু, একটা হচ্ছে 20,000, এটাও প্লেস ভ্যালু, আর একটা এটা হচ্ছে প্লেস ভ্যালু, এটা প্লেস ভ্যালু 2, প্লেস ভ্যালু 1। এটা কত? এটা হচ্ছে অনলি 20। তাহলে উত্তর হবে 19,980। উত্তর কত? 19,980। তাহলে আজকের ক্লাস আপাতত এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। শুভরাত্রি।